হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভার্সিটি এক্সাম কমরেডস। আজকে তোমাদের ক্লাসটা রয়েছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের উপরে। এনটিপিসি ফর্ম ফিল আপ চলছে। যে পরীক্ষার জন্য তোমরা দীর্ঘদিন ধরে ওয়েট করেছিলে সেই পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে এবং তোমরা আশা করি অনেকে ফর্ম ফিল আপ করেও ফেলেছো। যারা ফর্ম ফিল আপ এখনো করোনি তারা চটপট ফর্মটা ফিল আপ করে ফেলো। আজকে তোমাদের পরীক্ষার যে জার্নিটা সেটাকে একটু সহজ করার জন্য কিছু ইন্ট্রোডাক্টরি লেভেলের আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করবো। ঠিক আছে, তো দেখা যাক কি প্রশ্ন রয়েছে। এবার আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করতে করতে একটা জিনিস আমরা একটু খেয়াল করব যে কিছু কোশ্চেনকে বাদ দেওয়া বা কোন কোশ্চেনগুলো করবো সেই দিকেও কিন্তু আমরা একটু জোর দেবো। ঠিক আছে, তো চলো দেখা যাক, ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমাদের কি আছে? আমাদের প্রথম প্রশ্ন আছে, দেখো, একটা বেশ বড় সড়ো সাইজের অঙ্ক আছে। ঠিক আছে, একটা বেশ বড় সড়ো সাইজের অঙ্ক আছে। অঙ্কটা কি আছে, কি বলছে? রাম এবং দীপ্তি প্রত্যেকের বার্ষিক 30% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 2 বছরে কি করছে? 2 বছরের জন্য 8,000 টাকা বিনিয়োগ করেছে। রামও 8,000 টাকা বিনিয়োগ করেছে, দীপ্তিও 8,000 টাকা বিনিয়োগ করেছে। রামের জন্য সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হলেও দীপ্তির জন্য সুদ প্রতি 8 মাস অন্তর। দেখো এখানে একটা গন্ডগোল পাকিয়ে দিয়েছে। এইখানটা তোমার হচ্ছে চক্রবৃদ্ধিটা বার্ষিক, আর এখানে হচ্ছে কি 8 মাস। 2 বছরের মেয়াদ শেষে রামের তুলনায় দীপ্তি আর কত বেশি সুদ পাবে? অঙ্কটা ভীষণই ভালো অঙ্ক। ঠিক আছে, এবং অঙ্কটা কিন্তু আমরা ওই একটা স্টেপেই করে দিতে পারবো এরকম নয়। তাই এই অঙ্ক যখন দেখবে, মানে এই টাইপের অঙ্ক দেখবে যখন, তখন ছেড়ে দিয়ে আসার কথা বলছি না, একটু সাইড করে রাখো, আমরা পরে করব অঙ্কটা। ঠিক আছে, যদি টাইম আমাদের শর্টেজ না হয় তো। তো আমরা এই ক্লাসেও কি করছি, অঙ্কটাকে সাইড করে রাখছি, আমরা একটু পরে অঙ্কটা করব। আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন দেখো, রয়েছে একটা ত্রিকোণমিতির অঙ্ক। তো ত্রিকোণমিতির অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই, ত্রিকোণমিতির মতন সহজ জিনিস হয় না। এই কারণেই বলছি, ত্রিকোণমিতির কিছু ফর্মুলা যদি আমরা মনে রাখি তাহলে ত্রিকোণমিতির এই অঙ্ক কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো আমরা এই অঙ্কটা করতে গিয়ে ত্রিকোণমিতির কি ফর্মুলা কাজে লাগবে একটু দেখে নিই। দেখো এখানে রয়েছে কি, কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু এ। তাহলে কোসেক থিটার মান নির্ণয় করো। একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা ইজ ইকুয়াল টু 1 হয়। এটা আমাদের মুখস্থ কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এইটাকেই আমরা যদি এই ফরম্যাটে ভাবি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এটাকে আমরা এইভাবে তো লিখতেই পারবো না যে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা ইজ ইকুয়াল টু 1, এটা লিখতেই পারি আমরা। যদি এটাকে আমরা তুলনা করে নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে, মানে এইটাকে আমরা তুলনা করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওটাই আমরা লিখলাম। ঠিক আছে, তো এবার চলে এসো, এইটাকে এবার দেখি কি করা যায়। প্রশ্নে পরিষ্কার মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, দেখো তো মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, মানে এইটার ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা কি করলাম, কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে এ ভ্যালু যদি বসিয়ে দিই ডান দিকে কি হয়ে যাবে, 1/a হয়ে যাবে। 1/a হয়ে গেল। তাহলে আমরা এখানে দুটো মান পেয়ে গেলাম। একটা পেয়ে গেলাম হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1/a, আর একটা পেয়ে গেছিলাম কি এইখান থেকে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু a। এবার এখানে অপশন দেখো এ দিয়ে কিন্তু নেই, অপশন কিন্তু আমাদের এ দিয়ে নেই, আমরা দেখছি একটু পরে আসছি। আগে এই দুটোকে আমরা একটু সলভ করি। আমাদের বার করতে কি বলেছে, বার করতে বলেছে কোসেক থিটা। ঠিক আছে, যদি কোসেক থিটা বার করতে বলে তাহলে আমরা এই দুটো ফরম্যাট আকারে লিখি একটুখানি। কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু তোমার কত বেরিয়েছে, 1/a রেখে দিলাম। আর আমাদের কাছে ছিল কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা ইজ ইকুয়াল টু কি আছে, a আছে। এবার এখান থেকে দেখো আমাদের লাগবে কোনটা, কোসেক থিটা লাগবে। তাহলে আমি কট থিটাকে উড়িয়ে দিই, বেরিয়ে গেল কট থিটা। এখানে কি পড়ে রইল, 2 কোসেক থিটা, 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/a প্লাস a। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা কোসেক থিটার মান ইজিলি পেয়ে গেলাম। কোসেক থিটা ইজ ইকুয়াল টু, এখানে তুমি ক্যালকুলেশন করেও লিখতে পারো বা বাই 2 এমনিও লিখতে পারো, সেটা অপশনের উপরে ডিপেন্ড করছে। আমি আসছি অপশনে, কি আসবে এখানে, a
1+a²/2। ব্যাস, এইটা হয়ে যাবে আমাদের কোসেক থিটার আনসার। কিন্তু কোথাও তো অপশনে নেই, তাই না? কোথাও কিন্তু অপশনে আমাদের নেই যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত। এখানে এর তুমি ভালো করে খেয়াল করো অঙ্কটা কিরম ভাবে অঙ্কটা দিয়ে আমাদের ঘাবড়ানোর চেষ্টা করেছে। আমাদের কিন্তু আনসার এটা যদি এ দিয়ে আনসার বেরোয়, কিন্তু অপশনে কোথাও এ দিয়ে আনসার নেই, তাহলে আনসারটা কি হবে? আনসারটা কিছুই না, একদম সিম্পল হবে। কোসেক থিটার মান, আমি এখানে একটু অন্য কালার দিয়ে করছি, দেখে নাও, এখানটা বুঝে নাও ব্যাপারটা ভালো করে। এইখানটা করে দিচ্ছি, দেখে নাও। এই যে ব্যাপারটা করলাম না, যদি এ দিয়ে অপশনে থাকতো তাহলে আমরা এই ভাবেই কিন্তু অঙ্কটা করতাম, আনসার কিন্তু এটা হয়ে যেত। কিন্তু যেহেতু এ দিয়ে নেই, তাহলে আমরা এই জিনিসটা করবোই না। আমরা কি করব? আমরা করে নেবো এইখান থেকে, এই লাইন থেকে লিখতেই পারি কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1+cot²θ, 1+cot²θ হয়ে গেল। এটা যদি আমাকে কোসেক থিটা বার করতে হয়, তাহলে আমি কি করব? জাস্ট একটা রুট করে দাও, 1+cot²θ। এইটা হয়ে গেল আমাদের আনসার, মানে অপশন বি হয়ে গেল আমাদের আনসার। মজার ব্যাপারটা বুঝলে কিনা ভালো করে খেয়াল করো। অঙ্ক কিন্তু আসলে এইটা যে হিসেবে দিয়েছে, কিন্তু আমি কি করে বুঝবো কোনটা করব? আমি অপশন দেখে নিই আগে। অপশনে কোথাও এ দিয়ে আছে আনসার? নেই। অপশন যদি এ দিয়ে আমার আনসার না থাকে, তাহলে কেন শুধু শুধু আমি এর টার্মে অঙ্ক করতে যাব? ঠিক আছে, এবার যদি এ দিয়ে অপশনে থাকে, তাহলে কিন্তু মাস্ট তোমাকে এটাই করতে হতো। ঠিক আছে, অঙ্কটা দিয়ে আমাদের সময় নষ্ট করানোর চেষ্টা করেছে। অঙ্কটা একদম সিম্পল ছিল, এই লজিকটা মাথায় রাখলে অঙ্কটা আমাদের হয়ে যাচ্ছে। আনসার হচ্ছে অপশন বি। অঙ্কগুলো চুজ করেছি এই জন্যই, এই অঙ্কগুলো চুজ করেছি, এইগুলো কিন্তু পরীক্ষায় ঝামেলা পাকাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা ছোট ছিল, কিন্তু তুমি ভুল করে বড় করে ফেলেছো, মাইন্ড ইট। চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নটা একটা সহজ প্রশ্ন রয়েছে, এটা গ্রুপ ডিতে এসেছিল, যদিও গ্রুপ ডিতে এসেছিল, কিন্তু কোশ্চেনটা ভালো। তো কি বলছে দেখো, দুটি সংখ্যা যাদের লসাগু 416 এবং গসাগু হচ্ছে 2, তাদের অনুপাত হচ্ছে 13:16। তাহলে সংখ্যা দুটির মধ্যে বড়টির মান নির্ণয় করো। ইনফরমেশন অঙ্কে অনেক সময় দেখা যায় এক্সট্রা দেওয়া আছে, তো সেইগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে, যেটা আমাদের আগের অঙ্কে ছিল, এই অঙ্কেও সেম জিনিস আছে। ঠিক আছে, তো কি আছে দেখি। লসাগু তো দেওয়া আছে, মানলাম। গসাগুও দেওয়া আছে, হয়ে গেল। আবার অনুপাতও দেওয়া আছে। কি দরকার ছিল এত কিছু দেওয়ার? দরকার ছিল না। এই কারণেই আমাদের বলছে বড় সংখ্যাটা নির্ণয় করতে। ছোট সংখ্যাটা অবভিয়াসলি চোখ কান বন্ধ করে 13 হবে, বড় সংখ্যাটা কি হয়ে যাবে? 16 হবে। যদি বড় সংখ্যাটা 16ই হয়, গসাগু তো 2, তাহলে বড় সংখ্যাটা কত হয়ে যাবে? 32। তাহলে আনসার চোখ কান বন্ধ করে হয়ে গেল আমাদের কি? অপশন এ। তাহলে আমাদের এই যে লসাগুটা দিয়েছিল, এটা এক্সট্রা ইনফরমেশন ছিল, এটা আমাদের কাজে কিন্তু লাগলোই না, কোনোভাবেই লাগবে না কাজে। ঠিক আছে, এখানে অপশনে যাই চেঞ্জেস করুক না কেন, যদি এটা থাকে, তাহলে এইটা কোনোভাবেই আমাদের কাজে লাগবে না। ইজি অঙ্ক ছিল, কিন্তু এইটা দেখে ঘাবড়ে যেতে পারো তোমরা, খেয়াল করবে। নেক্সট কোশ্চেন যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। আমাদের অ্যাচিভার সিটিতে নৈহাটি শাখাতে রেলের জন্য স্পেশাল ব্যাচ স্টার্ট হতে চলেছে। ঠিক আছে, সপ্তাহে 3 দিন আমরা ক্লাস করতে পারবো, শুক্র, শনি এবং রবিবার। তোমাদের বিভিন্ন সাবজেক্টের উপরে স্পেশালিস্ট টিচার দিয়েই ক্লাস করানো হবে। যার যেখানে অসুবিধা হবে ক্লাসে, তার জন্য পার্সোনালি তোমরা টিচারের সঙ্গে কথাও বলতে পারবে। ঠিক আছে, তো এই নাম্বারে কল করে তোমরা অ্যাডমিশনের ডিটেলটা, এই রেলের ব্যাচে অ্যাডমিশনের ডিটেলটা একটু জেনে নেবে। ঠিক আছে, জেনে নিয়ে সামনে রেলের পরীক্ষা যেহেতু এসেই যাচ্ছে, সেহেতু দেরি না করে অ্যাডমিশনটা করিয়ে প্রিপারেশনটা স্টার্ট করে দাও। ওকে, আর একটা কথা বলে রাখি, রেলের ব্যাচ তো স্টার্ট হচ্ছেই, তার সাথে কিন্তু এই নৈহাটিতে জেনারেল কম্বাইনের যে ব্যাচ, সেটাও কিন্তু আমাদের চলে। দুটো ব্যাচের মধ্যে যেটাতে সুবিধা মনে করবে, কেউ যদি শুধু মনে করো রেল পড়বে রেলের জন্য, তাহলে এই ব্যাচে, আদারওয়াইজ কম্বাইন ব্যাচে অ্যাডমিশন করে নিতে পারো। কম্বাইন ব্যাচ বলতে কি, সেখানে পিএসসি যাবতীয় পরীক্ষা, পুলিশ, এমটিএস, সিজিএল, এসএসসি, আরো যা যা পরীক্ষা আছে সব পরীক্ষারই প্রিপারেশন করানো হয়। ঠিক আছে, আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, ওটা তো অফলাইনের কথা বললাম আমি। এবার হচ্ছে অনলাইনে রেলের এক্সপ্রেস ব্যাচ লঞ্চ করা হচ্ছে। এর মেয়াদ হচ্ছে 6 মাস, মানে কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মাস। তো এবার 6 মাস বলা হচ্ছে, কিন্তু আমাদের পরীক্ষা যেরকম যেরকম ডেট দেবে, সেই অনুযায়ী আমরা স্টুডেন্টদের সুবিধার জন্য ব্যবস্থা করেই থাকি।
আচ্ছা, আর কি দেখো, 7 দিনই তুমি ক্লাস পাচ্ছ। আর ব্যাচ শুরু হচ্ছে আমাদের, মানে শুরু হওয়ার কথা হচ্ছে 18 সেপ্টেম্বর থেকে, অলরেডি শুরু হয়েও গেছে। তুমি দেরি না করে এই ব্যাচে অ্যাডমিশন করিয়ে নাও, এবং অ্যাডমিশন ডিটেল জানার জন্য এই নাম্বারে কল করো। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন এসেছিল হচ্ছে আরআরবি এনটিপিসি 23/2001 2021-এ, এই 2021-এ। আচ্ছা, অঙ্কটা বলছে এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূলের চিন্তা পড়ে, আগে তো এই যে এত বড় টার্মটা রয়েছে এটাকে তো একটুখানি শর্ট করতে হবে, না হলে তো অঙ্কটা কি করে করব। তো আমরা কি করবো দেখো, ফার্স্টেই এই যে 3/1/4 আছে না, এটাকে আমরা মনে মনে এ ধরলাম। আর এদিকে 4/1/3 আছে, এটাকে আমরা বি ধরলাম। তাহলে ফরম্যাটটা কি দাঁড়ালো? ফরম্যাটটা দাঁড়ালো হচ্ছে a⁴ মাইনাস b⁴, আর নিচে হচ্ছে কি a² মাইনাস b²। এই হচ্ছে ফরম্যাটটা। আগে এইটা কিন্তু ছোট করা যাক, তারপরে বর্গমূলের চিন্তা আসছে। এটাকে যদি ছোট করতে যাই, দেখো তো এইটাই কি লিখতে পারি, a² লিখতে পারি, মাইনাস b² লিখতে পারি। পরিষ্কার ভাষায় লিখতে পারছি a² মাইনাস b²। ঠিক আছে, এবার এইটা কি ফর্মুলায় আসছে? এইটা ফর্মুলা আসছে আমার a² মাইনাস b²। a² মাইনাস b² ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দাঁড়াও, ভূতের মতন ম্যাজিক হচ্ছে। আচ্ছা, তো a² মাইনাস b² এখানে হচ্ছিল কি, এখানে মাইনাস ছিল, ঠিকই আছে। তাহলে এটাকে কি লিখতে পারছিলাম, a² মাইনাস b², আর এখানে লিখতে পারছি নিচে কি a² মাইনাস b²। ঠিক আছে, তো দেখো আমি এখানে ফর্মুলা লিখেছি যে এই a² মাইনাস b² এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটা কি ফরম্যাটে আছে না, a² মাইনাস b², মানে আমি a² কে যদি পুরোটাকে a ধরি আর b² কে পুরোটাকে b ধরি, তাহলে a² মাইনাস b² ফরম্যাটে আছে। তো আমি a² মাইনাস b² ফরম্যাট থেকে আমি এইভাবে কি লিখতে পারি, a প্লাস বি, আমি যেহেতু মনে মনে a² কে a ধরেছিলাম, আর এখানে a² মাইনাস b², মানে a মাইনাস বি। নিচে কি আছে, এটা আছে। ঠিক আছে, তো এবার এখানে কি হলো, কেটে গেল, এটা পড়ে রইল কে a প্লাস বি দা হোল স্কোয়ার, না a² প্লাস b²। এইটা পড়ে রইল। এইটাকে নিয়ে আবার এখন আমি বর্গমূল করার চিন্তাও করব না। ঠিক আছে, আগে আমি এখানে মানটা বসিয়ে দিই, কি আসছে দেখে নিই। মানটা যদি বসিয়ে দিই, এখানে কি কি ছিল, 3/1/4 ছিল, প্লাস হচ্ছে 4/1/3 ছিল। এটা স্কোয়ার, এটারও স্কোয়ার। কিছু করার নেই, এখানে ক্যালকুলেশনটা করতে হবে। 3 4 12 1 13, 13/4 মানে 169 বাই হচ্ছে কত, 4² 16, আর এখানে তোমার হয়ে যাচ্ছে 3 4 12 13, 169 বাই হচ্ছে 9। এই মানটা এলো। এবার এটার আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এটাকে আমি এখানে যোগ করে ফেলি, এখান থেকে এখানে চলে এসো। লসাগু করবো না, 16x9 রেখে দাও। ঠিক আছে, একদম ফাঁকিবাজি করে 16x9 রেখে দাও। ওপরে 169 তো রয়েছে, আর সাথে কি আছে, এখানে যোগ করলে হয়ে যাবে 25। আমি একবারে লিখে দিচ্ছি 25, বারবার করে আর স্টেপ বাড়াবো না। ঠিক আছে, 169 আর এখানে হয়ে গেল কত, 25। ব্যাস, আমি কেন গুনটুন করলাম না, গুনটুন করলে অযথা সময় নষ্ট হবে, আমি কিন্তু গুণ করলাম না। ব্যাস, এইটার এবার কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এর যদি আমি বর্গমূল করি, এটাকে বর্গমূল করে দিই, তাহলে কি হবে, ইন্ডিভিজুয়াল নাম্বারগুলো দেখো বর্গমূল করতে পারছি না। কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোর বর্গমূল করলে এখানে দেখো 169 বর্গমূল করলে কত হচ্ছে 13, 25 বর্গমূল করলে হচ্ছে 5, 16 বর্গমূল করলে 4, আর এদিকে হচ্ছে 3। তাহলে আনসারটা হয়ে গেল কি 65/12 আছে অপশনে। আশা করি 65/12 থাকবে না, ভাগ করেই থাকবে। কত, 5 12 60, এই অপশনটা হচ্ছে আনসার। 65/12 তুমি ভাগ করে দেখে নাও, 65 5 12 60, তাহলে 5 ভাগ থাকছে, 5/5 হয়ে যাচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা হলো, এইটা কিন্তু একটা অঙ্ক ছিল। ঠিক আছে, এইটা একটা অঙ্ক ছিল অ্যালজেব্রার। এই অ্যালজেব্রার অঙ্ক করে কিন্তু আমরা এই অবধি আনসার পেলাম, এখানে কিন্তু একটা অঙ্ক শেষ হতেই পারতো। হলো, ওরা কি করলো, দুটো অঙ্ককে পাঞ্চ করেছে। এটার আবার মান বসিয়ে এত বড় সংখ্যা আসছে। এখানটাই আসল মজার বিষয়, যে এইখানেই তফাৎ হয়ে যাবে একটা ছেলে বা
একটা স্টুডেন্টের যে যে চাকরি পাবে আর যে পাবে না, মানে যে করতে যাবে এটা লসাগু করে বড় করে যোগ গুণ করে করতে যাবে, তার কিন্তু অনেক টাইম লেগে যাবে। আর যে চালাক হবে, যে প্র্যাকটিস করেছে, সে এই জিনিসটা করবে। ঠিক আছে, তো এইখানটা ভালো করে দেখো, অঙ্কটা কিন্তু এইভাবেই হবে। আনসার হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন দিয়েছে, কোথাকার কবেকার প্রশ্ন, 2021-এ আরআরবি এনটিপিসির প্রশ্ন। তো এখানে একটা দেখতে পাচ্ছি ত্রিকোণমিতিরই অঙ্ক আছে, সাথে ছবিটাও দিয়ে দিয়েছে, যাতে তোমাদের অসুবিধা না হয়। ঠিক আছে, তো এখানে তোমার কিসের ত্রিকোণমিতির অঙ্ক বলতে কোনটা? আমরা তো প্রথমে একটা ত্রিকোণমিতির অঙ্ক করলাম না, ওই ত্রিকোণমিতি দুখানা পার্ট হয়, এই পার্টটা হচ্ছে কি হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে অঙ্কটা দেওয়া হয়েছে, কি বলছে দেখা যাক। 12 মিটার উঁচু একটি গাছ বাতাসের দ্বারা এমন ভাবে ভেঙে যায় এর যে এর শীর্ষটি মাটিকে স্পর্শ করে এবং মাটির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, নিচ থেকে কত উচ্চতায় গাছটি ভেঙেছিল। এটা একটু ইমাজিন করো, ঝড় হয়েছে, গাছ ভেঙে গেছে। তোমরা ভাবছো যে গাছ তো মাটি থেকে উপরে মাটিতেই পড়ে যাবে, সেটা হতেই পারে। আবার কোনো কোনো সময় কি হয়, গাছ এরকম খাড়া দাঁড়িয়ে রয়েছে, গাছটা হঠাৎ করে এইখান থেকে ভেঙে গেল, এরকম ভাবে পড়ে গেল, মানে গাছটা আছে কিছুটা, মাঝখান থেকে ভেঙে গেল। এখানে সেটাই হয়েছে। এইটাকে যদি আমি পুরো গাছ হিসেবে কনসিডার করি, এটা এইখান থেকে ভেঙে গেছে, এটা এখান থেকে ভেঙে গিয়ে কি হয়েছে, এই যে এখান থেকে ভেঙে গিয়ে কি হয়েছে, মাটি স্পর্শ করেছে, মানে এই পোর্শনটাই এটা স্পর্শ করেছে। ঠিক আছে, প্রশ্নটা কি বলেছে, গাছটা কত উচ্চতায় ভেঙেছিল, মানে এই পোর্শনটা তোমাকে বার করতে হবে, যে গাছটা কত উচ্চতায় ভেঙেছিল। তো কি করা যাবে দেখা যাক। এখানে কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে, ছবিতে ইনফরমেশন দেওয়া আছে। দেখো, ছবিতে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা বলা আছে, এইটা কত, এখানে বলে গাছের এখানে দেখো গাছের উচ্চতা বলেছে 12, পুরো গাছের উচ্চতা ছিল 12। ঠিক আছে, তো যদি পুরো উচ্চতা 12 হয়, আমরা যদি ধরে নিই এক্স উচ্চতায় ভেঙেছে, তাহলে বাকিটুকুনি কত হবে, 12 মাইনাস এক্স হবে। তো এখানে 12 মাইনাস এক্স হয়ে যাচ্ছে তোমার কি, 12 মাইনাস এক্স হয়ে যাচ্ছে কি এই পোর্শনটা, আর এই পোর্শনটা হয়ে যাচ্ছে এক্স। আর ভূমিটা আমরা কিন্তু এখনো কিছু জানি না, ভূমিটা কিছু বলেছে, ভূমিটা বলে দিয়েছে একটা হাইট অফ এত। যদি ভূমি এখানে দরকার লাগবে না, আমরা এটা দিয়েই করছি। ঠিক আছে, যাক, ভূমি যেহেতু দেওয়া নেই, আমরা ভূমিকে কাজে লাগাতে পারছি না, তাহলে আমরা এই দুটো দিয়ে অঙ্ক করছি। কি আছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি আছে এবং লম্ব আছে, আর কি আছে, অতিভুজ আছে। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্কটা কার, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্কটা হচ্ছে সাইন থিটা। সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ 12 মাইনাস এক্স। ঠিক আছে, এখানে তোমার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই তিনটে মনে রাখলেই বাকিগুলো এমনি মনে রাখা যায়। আমি এই তিনটেই শুধু আজকের ক্লাসে বলছি, পরে যখন আবার ক্লাস করাবো পুরো ডিটেলে পুরো ফর্মুলাগুলো লিখে দেবো। সাইন থিটা মানে কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ, এখানে অতিভুজটাকে পুরোপুরি ভাষায় লিখছি না, অতি বলে রেখে দিচ্ছি। ট্যান থিটা মানে কি হবে, লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটে মনে রাখলেই বাকিগুলো এমনি মনে থাকবে। যাই হোক, সাইন 60-র মান কত, এই মান মুখস্থ করতে হবে, সেগুলো আমি আজকে ক্লাসে বলতে গেলে ক্লাসটা অযথা লেন্দি হবে, যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস বললাম। পরে কোনোদিন ক্লাসে পুরো ডিটেলে ফর্মুলা আমি লিখে দেবো, বুঝিয়ে দেবো। আজকে শুধু আমি এটার মানটাই বলে দিচ্ছি। আচ্ছা, সাইন 60-র ভ্যালু হয়ে যাচ্ছে কত তোমার, √3/2। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার এখানে যদি ক্রস গুণ করা হয়, 2x ইজ ইকুয়াল টু 12√3 মাইনাস x√3। আমাকে তো x এর মান বার করতে হবে, তাহলে x গুলোকে আমি বাঁদিকে নিয়ে চলে আসছি, x কমন নিলে কি হচ্ছে 2 মাইনাস √3, আর এখানে আছে 12√3। x এর মান তাহলে কি হয়ে যাচ্ছে, x এর মান হয়ে যাচ্ছে 12√3 বাই 2 মাইনাস √3। এটা আমার আনসার কিন্তু হয়ে গেছে, অপশানে আছে কিনা আমি জানি না, এটা আমার আনসার হয়ে গেছে। কিন্তু দেখতে পাচ্ছি এটা আনসারে অপশানে নেই। কেন নেই, করণীটা নিচে আছে, কোনো অপশানেই করণী নিচে নেই, তাহলে আমাকে করণী নিরসন করতে হবে। তো সেটা কি করে করতে হয়, মানে বুঝতেই পারছো, এনটিপিসিতে অঙ্কগুলো দিচ্ছে মানে অঙ্কগুলো কোথাও কিন্তু নির্ঝঞ্ঝাট অঙ্ক নয়, কোথাও না কোথাও কিছু না কিছু গন্ডগোল করে রেখে দিয়েছে, যেখানে আনসার বার করেও শান্তি নেই। তো কি হচ্ছে, এখানে আমি করণী নিরসন করব, এটা ইনটু 2 প্লাস √3, আর নিচে কি হয়ে যাবে 2
মাইনাস রুট থ্রি ইন্টু টু প্লাস রুট থ্রি। ব্যাস, তাহলে এখানে কি আসছে দেখো, উপরে 12√3 রেখে দিচ্ছি, আমি পরে দেখছি কি করা যায় এটাকে নিয়ে। নিচে কি আসবে, নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কত হচ্ছে 2a স্কোয়ার, এ স্কোয়ার মানে 2a স্কোয়ার যদি হয়, দেখো এ স্কোয়ার মানে 2a স্কোয়ার, আর বি স্কোয়ার মানে কি হচ্ছে √3a স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 4, বি স্কোয়ার মানে 3, তাহলে 1 হয়ে গেল, তলায় কিছু না লিখলেও আমার চলে যাবে। এটাও আনসার থাকতে পারতো, তাও নেই। ঠিক আছে, তাও নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। গুণ করে দাও, 24√3 প্লাস এটা কত হয়ে যাবে 12 ইন্টু √3 ইন্টু √3 মানে কত 3×12 = 36 আছে, মাইনাস আছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের আনসার। কোথাও ক্যালকুলেশন যদি ভুল না হয়ে থাকে এটা আনসার, কিন্তু এখানে আছে তোমার মাইনাসে। একটু ক্যালকুলেশনটা আমি চেক করে নিই। ও, এখানে প্লাস ছিল, এখানটা আমাদের ভুল হয়েছে, ঠিক আছে, এটা প্লাস ছিল, প্লাস আসবে এদিকে, তাহলে সাইনটা শুধু উল্টে যাবে, আর কিছু সমস্যা নেই। তাহলে এটা যদি প্লাস হয় এটা প্লাস হয়ে যাবে, শুধু এইটা কারণটা ঠিক করে নাও। হ্যাঁ, এটা প্লাস হচ্ছে, এটা প্লাস হয়ে গেলে 2 মাইনাস √3 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ঠিকই আছে, এখানে √3, 2 মাইনাস √3, তাহলে এখানে এটা, তাহলে আনসার আমাদের কোনটা হয়ে গেল, অপশন বি 24√3 মাইনাস 36। খুব কেয়ারফুলি করতে হবে, কথা বলতে বলতে করছিলাম, প্লাসটা মাইনাস হয়ে গেছে, এই জিনিসগুলো যেন না হয়, তাহলে কিন্তু সমস্যা। অপশনে যদি প্লাসে থাকতো আমার ভুল আনসার হয়ে যেত। নেক্সট কোশ্চেন নাম্বার, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন বলতে আজ 5টা কোশ্চেনে রেখেছিলাম, 5টার মধ্যে 4টে হয়ে গেছে, আমাদের একটা বাকি রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা এবার একটু আনসার করে নেওয়া যাক। আমি একটু আগেই বললাম যে আমাদের সময় থাকলে আমরা এটা করবো, তো আমার ক্লাসে তো আর সময়ের ব্যাপার নেই, আমাদের পরীক্ষার সময় কিন্তু সময়ের ব্যাপার কিন্তু অবশ্যই থাকে, সেটা তখন খেয়াল করেই করতে হবে। যাই হোক, অঙ্কটা করি। অঙ্কটা কি বলেছে, 30% চক্রবৃদ্ধি সুদের হারে সুদ ধার নিয়েছে আর কি। ঠিক আছে, 8,000 টাকা, দুজনেরই 8,000 টাকা, মানে কে কে আছে, আর এখানে রাম আছে, আর আমি লিখে রাখছি, রাম আছে আর দীপ্তি রয়েছে, রাম আছে আর দীপ্তি রয়েছে। ঠিক আছে, রামও 8,000 টাকা ইনভেস্ট করেছে, আর দীপ্তিও 8। আমি অঙ্কটা সম্পর্কে একটুখানি বলে দিই, তারপরে অঙ্কটা করবো। এও 30%-এ করেছে, ও 30%-এ, কিন্তু এর সুদটা 12 মাস অন্তর কাউন্ট হচ্ছে, এর সুদটা 8 মাস অন্তর কাউন্ট হচ্ছে। পার্থক্যটা হচ্ছে এইটা। প্রশ্ন এবার তোমাদেরকে করা হয়েছে কি, এই দুটোর পার্থক্য কি হবে। অঙ্ক এইটা রেডি আছে এদিকে, এবারে অঙ্কটা আমরা এখানে করব। কি বলছে দেখো, প্রথমে আমি আসছি রামেরটা। রামের হিসেবে 30% হয়, তো 30% মানে আমরা কি জানি, 30% মানে আমরা জানি 3/, কাটাকাটি করলে কত হয়ে যাবে 3/10, সহজ ব্যাপার। ঠিক আছে, 30% মানে 3/10, আর 10 টাকা থেকে কত হয়ে গেছে 13 টাকা। কবার দেবে, 2 বছরের গল্প বলেছে, বছরে একবার করে সুদ দিচ্ছে, 2 বছরের গল্প বলেছে, মানে হয়ে যাচ্ছে এটা, এটা 100, আর এটা হয়ে যাচ্ছে কত 169। এটা হচ্ছে রামের ক্ষেত্রে রেখে দিলাম। দীপ্তির ক্ষেত্রে কি কেসটা হচ্ছে, দীপ্তির ক্ষেত্রে কিন্তু 30% নয়। তুমি কমন সেন্সে ভাবো তো, যদি তুমি একটা 100 টাকা রাখো ব্যাংকে, তোমাকে 1 বছর রাখলে 30 টাকা দিচ্ছে, কিন্তু 8 মাস রাখলে কি 30 টাকা দেবে, দেবে না। সেই হিসেবে হিসেব করে দেবে। হিসেবটা কি দাঁড়াচ্ছে, হিসেবটা হচ্ছে এটাই, এই যে 30%, 30% মানেই তো 3/10 পেলাম। এবার এই 3/10কে ওরা কি করছে, 3/10 ছিল, এইটাই 8 মাস দেবে, তাহলে 8 মাস, 12 মাসে যদি এই টাকাটা দেয়, তাহলে 8 মাসে কত দেবে, তাহলে 8 মাসে দেবে হয়ে যাচ্ছে তোমার 2 দিয়ে 4, 4 দিয়ে একবারে কেটে দিই, নাহলে বড় হবে শুধু শুধু, 4 2 4 3, তাহলে কত হয়ে গেল 1/5। তাহলে 1/5 হিসেবে টাকা পাবে, কবার টাকা পাবে, 8 মাস অন্তর যদি সুদ দেয়, 2 বছর মানে কত 24 মাস, 24 মাসে 8 মাস অন্তর সুদ দেওয়া মানে কত বার টাকা দিতে হবে তাকে, 3 বার টাকা দিতে হবে। তো 3 বার মানে কত হচ্ছে, মানে 3 বার কি করে বললাম, 3 8 24, ওদিকে 12 মাস 12 মাস 2 বছর 24 মাস, আর এখানে 24 মাস 8 মাস অন্তর যদি হয়ে যায় 3 বার দিতে হবে, 3 8 24, 5 থেকে কত হয়ে যাচ্ছে 6, 5 থেকে 6, 5 থেকে 6,
তাহলে এখানে হয়ে গেল 125 আর এখানে হয়ে গেল তোমার 216। দেখো যদি এই টাকা দুটো সেম হতো আমাদের খুব সুবিধা হতো, সেম নেই কি আর করা যাবে, আমি সেম করে নিই। এখানে 125 আর 100 মানে লসাগু 500 হচ্ছে, আমি 500 করে নিচ্ছি। 500 করলে এটা কত হয়ে যাচ্ছে, 169 ইন্টু 5 হয়ে যাচ্ছে। আর এটাকে যদি 500 করতে হয় 4 দিয়ে গুণ করতে হবে, এটা ইন্টু 4। তাহলে এই যে পার্থক্যটা হলো 216 ইন্টু 4 মাইনাস হচ্ছে 169 ইন্টু 5, আমি 8000-এর উপরেও করতে পারতাম কিন্তু ক্যালকুলেশন বেড়ে যেত। তাহলে এই পার্থক্যটা হচ্ছে ক বছরে, এই পার্থক্যটা হয়ে যাচ্ছে সরি 500 টাকায়। এই পার্থক্যটা হয়ে যাচ্ছে কত, এটা ক্যালকুলেশন করে দেখো, এটা 19 হচ্ছে। এই পার্থক্যটা হয়ে যাচ্ছে 500 টাকায়। তাহলে 500 টাকায় যদি এই পার্থক্যটা হয় তাহলে 8000 টাকায় কত হবে পার্থক্যটা, এটা হয়ে যাচ্ছে। তাহলে 5 16, তাহলে 16, তাহলে হচ্ছে 4, তাহলে 304 টাকা, মানে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এখানে এই জিনিসটার জন্য আমাদের দুটো স্টেপে কিন্তু অঙ্কটা করতে হলো। ওই জন্য আমি বলেছিলাম আগে যে যেহেতু দুটো স্টেপে অঙ্কটা আছে ওই জন্য অঙ্কটা আমি শেষে রেখেছিলাম, যদি আমার সময় থাকে পরীক্ষা তবে করবো, আদারওয়াইজ করবো না। ক্যালকুলেশন কিন্তু অবশ্যই নিজেরা চেক করে নেবে, লজিকের দিকে ফোকাস করো আর ক্যালকুলেশন নিজে চেক করে একটু মিলিয়ে নিও। ওকে, তো আজকে এই ইন্ট্রোডাক্টরি ক্লাস এই অবধিই রাখছি। আমরা আমরা আরও ক্লাস করতে চাইলে চলে এসো অ্যাচিভার্সিটিতে, আমরা এইভাবেই ডিটেলে প্রতিদিন ক্লাস অনলাইনে করাতে পারছি আর সপ্তাহে 3 দিন অফলাইনে। ওকে, চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।